ভবানীপুরে মমতা ব্যানার্জিকে পরাজিত করুন এবং মমতা ব্যানার্জিকে মোটামুটি রাজনীতি থেকে ভিআরএস নিতে উনি বাধ্য করুন। প্রত্যেকের হিসাব হবে, পেটানো তো আমরাও শুরু করবো। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, গতকাল ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, দু দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে। শান্তিপূর্ণভাবে ভোট হবে? এই গ্যারান্টি তো দেখুন, মমতা ব্যানার্জি তো যতক্ষণ মুখ্যমন্ত্রী আছেন, যতক্ষণ তার এই কাউন্সিলররা আছে, যতদিন তার এই গুন্ডা বদমাইশ এই পঞ্চায়েত নেতারা আছে, ততদিন অসম্ভব। আমি বলছি, যাকেই আপনি আনুন অসম্ভব। এই ধরুন, এই জাহাঙ্গীর ফলতায় গিয়ে ফলতায় পুরো ইন্ডাস্ট্রির সর্বনাশ করে দিয়েছে। ফলতার পুরো মানুষ তারা বিশ্বাস করে যে মমতা ব্যানার্জিকে সরানো উচিত। কিন্তু এই জাহাঙ্গীর, ও কিন্তু, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ও ফলতায় কাউকে ভোট দিতে বেরোতে দেয় না হিন্দুদের। শওকত মোল্লা ক্যানিংয়ে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসে যে আপনারা ভোট দিতে যাবেন না। এগুলোকে যদি রুখতে হয়, তাহলে আমি বলছি মমতা ব্যানার্জিকে চেয়ারে রেখে যদি আপনি 356 জারি না করেন বা রাষ্ট্রপতি জারি না করেন, এখানে ভোট হওয়া অসম্ভব। মানে ভালোভাবে ভোট হওয়া সম্ভব না, আমি আগেই বলে দিচ্ছি। মমতা ব্যানার্জিকে সিটে রেখে অ্যাবসলিউটলি অনেকগুলো জায়গায় কন্ট্রোল হবে, কিন্তু আপনি 100% কন্ট্রোল করতে পারবেন না। তাছাড়া আরেকটা আমি সমস্যা বলি যে গত 5 বছর যাদের সিএ পাওয়ার যোগ্য, সেই মতুয়াদের সিএ সার্টিফিকেট আটকে রেখেছে মমতা ব্যানার্জির বিভিন্ন ডব্লিউবিসিএস, মানে অনুপ্রাণিত ডব্লিউবিসিএস অফিসাররা। 90% মতুয়াদের সিএ সার্টিফিকেট না দেওয়ার জন্য তারা নাম তুলতে পারেনি ভোটার লিস্টে। এমন অবস্থায় যদি নাকি এদের ভোটার লিস্টে নাম না ওঠে, কিছুতেই ভোট করতে দেওয়া উচিত না। আমরা দরকার হলে, আমরা কথা বলছি বিভিন্ন লোকের সঙ্গে, আমরা সুপ্রিম কোর্টে যাব এবং কিছুতেই এই ভোটের ডেট, মানে আমি বলছি, মানে যদিও আমার দল মেনে নিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে বলছি এই ভোটের ডেট আমি মানতে পারছি না। কারণ এতজন মতুয়াকে বাইরে রেখে কিছুতেই মানে ভোট করা এখানে সম্ভব না। এবং ভোটের ডেট প্রথমত এই মতুয়াদের সবাইকে সিএ দিয়ে তাদের নাম তুলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মমতা ব্যানার্জির আন্ডারে পুলিশ রেখে বা সোকল্ড ওদের ওই পঞ্চায়েত বা পুরসভার ওই গুন্ডাদের রেখে ভোট করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। ভোট অন্তত 1 থেকে 2 মাস পেছানো দরকার। আমি এটা আমার ব্যক্তিগত মত। ভোট 1 থেকে 2 মাস, যদিও এখন হলে এখনো আমরা জিতে বেরিয়ে আসবো, কিন্তু সবাই মানে জাস্টিস পাবে না। যেমন ধরুন ক্যানিং বা ফলতা বা ডায়মন্ড হারবার, এখানকার মানুষ তাদের যে রিপ্রেজেন্ট আমরা পাবো, আমরা 180 ক্রস করে যাবো, 200-র কাছাকাছি যাবো, কিন্তু সবাই তার নিজের মনের মতো জনপ্রতিনিধি পাবে না। শুধু তো মতুয়া নয়, এখনো প্রায় 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এদেরকে বাদ দিয়ে কি ভোট হবে না? মানে ভোটের আগেই এদেরও রেজাল্ট বেরিয়ে যাবে? অন্তত এদের তো বিচারটা তো করতে হবে। এই যে জাজেদের বসানো হয়েছে, জাজেদের যতদিন এই 60 লক্ষ লোককে, কারণ এই 60 লক্ষ লোকের এটা বাকি আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ যে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন তাদের জন্য। পশ্চিমবঙ্গের ডাব্লিউবিসিএসরা এখানকার বিএলও বা এইআরও এদের বলেছে যে তোমরা এটা ধীরে করো, কারণ নবান্ন 14 তলা থেকে ইনস্ট্রাকশন এসছে তোমরা ধীরে করো যাতে এটা না হয়। পরে ব্যাপারটা এদের বুমেরাং হয়ে গেছে। এবং শুধু তাই না, এই 60 লক্ষ বাদে বাকি যারা আছে তাদের মধ্যে প্রচুর জল আছে, যেটা আগামী 5 বছর আমরা ইনশিওর করবো। আমরা এবার পাওয়ারে আসবো, এসে বাকি যে ভোটগুলো আছে সেই ভোটগুলো আমরা চেক করবো। এবার চেক করে আমরা ইনশিওর করবো যাতে নাকি কোনো রকম মানে লিস্টে যাতে কোনো রকম বাংলাদেশি না থাকে। অ্যাবসলিউটলি আমি বলছি যে এটা আর কোনো অপশন নেই। ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 2009 থেকে যে বকেয়া ডিএ রয়েছে সেটি তিনি দিয়ে দেবেন, এবং সঙ্গে পুরোহিত এবং মুয়াজ্জেম যারা রয়েছে তাদের 500 টাকা করে ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। 1 নম্বর, গভর্নমেন্ট অর্ডার নেই, ফলে এটার কোনো ভিত্তি নেই এই কথাটার। এটা ভোট পাওয়ার জন্য বলা হয়েছে। দ্বিতীয়ত, উনি বাজেটে বলেননি কেন? 1 মাস আগে বাজেট ছিল, সেই সময় বলেননি কেন? তৃতীয়ত, উনি সুপ্রিম কোর্টে কেন গেছেন? অ্যাকচুয়ালি ওই এর আগের দিন ব্রিগেডে 10 লক্ষ লোক এসেছিল। ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, ব্রিগেডে আমরা যত লোক এক্সপেক্ট করেছিলাম তার প্রায় 3 গুণের বেশি লোক এসেছে। আমরা এত এত এক্সপেক্ট করিনি আমরা ব্রিগেডে, সত্যি কথা বলছি। ব্রিগেডে কারণ মানুষকে ভয় দেখায়, মানুষ ভয় পায়। আমাদের অর্গানাইজেশন আছে কিন্তু তারা বেরোতে ভয় পায় বাড়ি থেকে।
কিন্তু এবার আমরা যেটা দেখলাম রায়দিঘি থেকে শুরু করে কোচবিহার কোথায় কোথায় থেকে আপনার পুরুলিয়ার একদম শেষ প্রান্ত থেকে লোকজন, মানে এত লোক আমরা আশা করিনি। আমরা যখন আশা করিনি নিশ্চয়ই মমতা ব্যানার্জি আশা করেননি। এবং এই যে এত লোক এসছে, ক্রেডিট তো মাস্ট গো টু শ্রমিক দা। শ্রমিক দা আজকে সবাইকে এক করেছেন, সবার হাতে হাত মিলিয়েছেন। আজকে পুরো দল একসঙ্গে কাজ করছে। আজকে শুভেন্দুবাবু, দিলীপবাবু, তারা আপনি দেখলেন আগের দিন আপনারা কিভাবে সবাই একসঙ্গে এসে গেলে কাজ করছে। সবাই তো বুঝতে পারছে যে আমাদের বাঙালি জাতকে আগে বাঁচাতে হবে। শ্রমিকবাবু, দিলীপবাবু, শুভেন্দুবাবু, সুকান্তবাবু, সবাই, আরো যত নেতৃত্বস্থানীয় যারা আছেন, স্বপন দাশগুপ্ত এটসেট্রা, সবাই একসঙ্গে মিলে মানে কাজে নেমেছেন। এবং আমি আপনাকে বলছি, এটা ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে এই এই ধরনের, নইলে এক মাস আগে বাজেট যখন ছিল তখন কেন ঘোষণা করলেন না? আর সুপ্রিম কোর্টেই বা গেলেন কেন 7 দিন আগে? এই যে আমরা গিরিশ পার্কের ঘটনা দেখলাম ব্রিগেডের দিন, সেখানে দেখলাম পুলিশ পুরো নীরব। পুলিশ গার্ডরেলের ওপারে দাঁড়িয়ে এপারে মারপিট হচ্ছে সেটা দেখছে। এই পুলিশকে দিয়ে ভোট হবে? না, পুলিশের উপরতলা যদি চেঞ্জ হয়ে যায়, এগুলো তো হচ্ছে পুলিশের এখন যে স্বরাষ্ট্র সচিব বা এখন যে পুলিশের ডিজি, তাদের উপর আমার ভরসা নেই। আজকে স্বরাষ্ট্র সচিব একজন ভালো, একজন সৎ মহিলা এলেন, বাংলার মেয়ে। দেখা যাক তিনি যদি আমাদের জাস্টিস দেন। দ্বিতীয়ত, এই ম্যাডাম ডক্টর শশী বাজা, উনি এর আগেও এই ধরনের কাজ করেছিলেন যখন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছিলেন। তখনও এটা বাস ভাঙচুর। এই দিন বাসগুলো যাচ্ছিল, বাস ভাঙচুর করেছে। ওরা ভেবেছিল এভাবেই লোকজন ঢিল খাবে। যখন দেখলো যে না, ঢিল খাচ্ছে না, কিছু লোক বাইরে থেকে, আপনি ভাবুন এরা কত বড় কাপুরুষ, কতগুলো বাইরের ছেলে এসে ঢিল মেরে এদের ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। যেদিন এদের পিছনে পুলিশ থাকবে না, আমি বলছি সব ফুটোরংবাজ। এরা কেউ রাম চ্যাটার্জি না, এরা কেউ ইয়ে না, গোপাল মুখার্জি না, এরা কেউ হেমেন মন্ডল না। এদের সবাই এর ফুটোরংবাজ। এরা পুলিশের পিছনে মানে এদের যত কেদ্দারি, নইলে বাইরের লোকেরা এসে মার খেয়ে মেরে এদের ঘরে ঢুকিয়ে দেয়। আগামী 2 মাস পর আমি বলছি, শশী দেবী, আপনার সঙ্গে যারা এরা ঘুরছে তারা কেউ আপনার পাশে থাকবে না। এরা সব মেরুদণ্ডহীন প্রকৃত সরীসৃপ কতগুলো এগুলো। অন্যদিকে দেখা যাচ্ছে ভোট ঘোষণার সাথে রাতারাতি বদল করে দেওয়া হলো স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব। এর পিছনে কি কারণ থাকতে পারে? কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি রাজ্যপালের পদত্যাগ হয়েছে, নতুন রাজ্যপাল রাজ্যে এসছে। প্রথমত, কোনো অনুপ্রাণিত লোক লোক দিয়ে তো ভোট করা সম্ভব না। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, দেখুন ডিসিশন নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা এটসেট্রা, আমি জানি না কেন ডিসিশন নিচ্ছেন এটসেট্রা। তবে একটা কথা আমি আপনাকে বলি, আমি বহুদিন আগে বলেছিলাম যে আপনি ধরুন বড় কোনো রাক্ষসের বিরুদ্ধে, আপনি মহাভারতে দেখেছেন বা রামায়ণে দেখেছেন, তারা একটা পায়ে পাড়া দিলে বহু পদাতিক সৈন্য মরে যায়। পদাতিক সৈন্য দিয়ে কোনো যুদ্ধ জিতে যায় না। না রাম জিততে পেরেছেন পদাতিকে, না সবাই ট্যাকটিসে জিতেছেন যুদ্ধ। সো আমাদেরও ট্যাকটিসে জিততে হবে, আমাদেরও সেনাপতির সংখ্যা বাড়াতে হবে। ওরা যেমন সেনাপতিকে নিয়ে লড়াই করছে, আমাদেরও সেনাপতি বাড়াতে হবে। আপনি যদি বলেন যে যুদ্ধে কি রুল ভাঙা হবে, দেখুন এক্ষেত্রেও মহাভারতে রুল ছিল। মহাভারত যুদ্ধের আগে কথা ছিল যে কেউ যেন রুল না ভাঙে। প্রথম অভিমন্যুকে ভেঙে ওরা রুল ভেঙেছে। তা ছোটখাটো রুল আমরাও ভাঙবো। আগামী দিনে আরো অনেক চেঞ্জ আসবে, এদিক থেকে আসবে, ওদিক থেকে আসবে। ঠিক মমতা ব্যানার্জি যেভাবে রুল ভাঙে সেভাবে, এর বেশি আমি আর কিছু বলবো না, সেভাবে আমরাও রুল ভাঙবো। কারণ যদি আপনি অভিমন্যুকে মারেন, তাহলে যেভাবে অভিমন্যুকে রুল ভেঙে মারা হয়েছে সেভাবে জয়দ্রথকে এলিমিনেট করা হবে, সেভাবে দুঃশাসন, সেভাবে দ্রোণাচার্য, সেভাবে দুর্যোধন, সবার সঙ্গে যুদ্ধের সময় রুল ভাঙা হবে। তো রুল ভাঙার জন্য আমরা প্রস্তুত থাকুন। আপনারা ঠিক যেভাবে প্রশাসন এটসেট্রায় কাজে লাগান, আমরাও ভাববো। হয়তো এর বেশি আমি কিছু বলতে চাই না। শুভেন্দুবাবু বারবার একটা কথা বলেন যে বাইরের রাজ্য থেকে আইপিএস আইএএস দের এনে এখানে ভোট করানো উচিত। আপনি কি সহমত এই কথার সঙ্গে? নিশ্চয়ই এইখানে যারা আছে তাদেরও একটা বড় অংশ অনুপ্রাণিত হলেও একটা বড় অংশ কিন্তু এগেনস্টেও আছে, যারা নাকি ভালো অফিসার। যেমন ধরুন এই নারীওয়ালা জি, একে তো ভালো কোনো পোস্টিং দিচ্ছিল না, অথচ দেখবেন মনীষ জৈন ফৈন অত্যন্ত মানে বাজে লোক, ইয়েতে ছিল আপনার এই এডুকেশন স্ক্যামের মধ্যে ছিল। সেই সব লোকেরা, এরা সব একের পর এক ভালো ভালো পোস্টিং পায়। তো সেখানে ভালো আইএএস বাইরে থেকে তো আনতেই হবে। তাহলে ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনকে টাইট দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, এদের সব এক্সট্রা ডিএপিএ দিয়ে পুষে রেখেছে মমতা ব্যানার্জি, এগুলোকে টাইট দিতে হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে রাজ্যে। তারপরেও দেখা যাচ্ছে প্রিপোল ভায়োলেন্স, যেটা দেখা যাচ্ছে যে ব্রিগেডের দিন গিরিশ পার্কের ঘটনা দেখলাম, গঙ্গাসাগরের শুট আউট দেখলাম বিজেপি কর্মীর ওপর। এখন থেকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের, তাহলে ভোটে কি করে কাজ করবে তারা? দেখুন আমি আবার বলছি, এবার তো প্রথমত আমাদের যারা কর্মীরা আছে বা অন্যান্য স্বয়ংসেবকরা আছে, এবার পাল্টা
পেটানো দিতে প্রথম দিন শুরু হলো, এবার থেকে পেটানো তো আমরাও শুরু করবো। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে স্বরাষ্ট্র সচিব পাল্টে গেলে, পুলিশের ডিজি পাল্টে গেলে এবং উচ্চপদস্থ বিভিন্ন ডিএমএসপিরা পাল্টে গেলে আপনি নিচের লেভেলে যে অফিসাররা আছে, পুলিশ অফিসাররা, তারা তখন তাদের বিবেক থেকে কাজ করতে পারবে। আমরা চাই না আমাদের সমর্থন করুক, বিবেক থেকে কাজ করুক। তারা যদি বিবেক থেকে কাজ করে, দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ভবানীপুর, যেটা একদম মানে ভোটের হটস্পট বলা যেতে পারে, সেখানে ভোট ঘোষণার পর থেকেই সিআরপিএফ সেখানে রুট মার্চ শুরু করে দিয়েছে। ভবানীপুর কেন্দ্রে কি মনে হয়, মানে কোন প্রার্থীকে আপনারা বিরোধী হিসেবে দেখতে চান মমতা ব্যানার্জির বিরুদ্ধে? দেখুন, আপনি যদি আমাকে বলেন, আমার দল ঠিক করবে কে ওখানে দাঁড়াবেন। আমি চাইবো শুভেন্দুবাবু দাঁড়াক, এবং শুভেন্দুবাবু ওখানে দাঁড়ান, এবং শুভেন্দুবাবু দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে 50,000 ভোটে হারান, এবং সেই দিন আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। শুভেন্দুবাবু তো জিতবেই। শুভেন্দুবাবু দাঁড়ালে আমি চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার কথাটা মানুন, ওনার ইচ্ছাটা মানুন। আমরা চাই যে শুভেন্দুবাবু ভবানীপুরে মমতা ব্যানার্জিকে পরাজিত করুন এবং মমতা ব্যানার্জিকে মোটামুটি রাজনীতি থেকে ভিআরএস নিতে উনি বাধ্য করুন। ঠিক যেরকম 2011-তে মনীশ গুপ্ত হারিয়েছিল বুদ্ধবাবুকে, আমি চাই যে এবার শুভেন্দুদা ওখানে মমতা ব্যানার্জিকে হারান। এটা আমার আমার স্বপ্ন। এটা আমি আমার দলের কথা বলছি না, এটা আমার স্বপ্ন যে ওখানে শুভেন্দুবাবু দাঁড়াবেন এবং ওখানে গিয়ে ওনার ডেরায় গিয়ে ওনাকে 50,000 ভোটে হারাবেন। এটা আমার স্বপ্ন। 2011 সরকার বদল দেখেছি, সেখানে মমতা ব্যানার্জি জিতে এসছে। এবার 2026 ভোট, যেখানে পরিবর্তনের একটা আশা দেখা যাচ্ছে। কোনটাকে মমতা ব্যানার্জি বেশি ভয় পাচ্ছিল বলে আপনার মনে হয়, 2011 না 26? 2011-তে মমতা ব্যানার্জি, দেখুন তখন তো বামেদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল মানুষের। 34 বছর রাস্তায় রাস্তায় দাদাগিরি এটসেট্রা এরকম প্রচুর ছিল। তারপর ধরুন চাষিদের প্রবলেম ছিল, কোনো ইন্ডাস্ট্রি আসছিল না, বা ইন্ডাস্ট্রি প্রথম দিকে বুদ্ধবাবুর সময় এসেছিল, এটা ঠিক। পরবর্তীকালে কিন্তু সেটা স্প্রেড হয়নি হোল স্টেটে। 2026 একটা ডিজাস্টার। বুদ্ধবাবু তাও 10 বছরে ধরুন কিছু, প্রথম দিকে উনি কিছু ইন্ডাস্ট্রি এনেছিলেন, কিছু ভালো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেছেন, বেশ কিছু বুদ্ধবাবুর সময় বেশ কিছু ভালো কাজ হয়েছে। আবার কিছু কাজ হয়নি বুদ্ধবাবুর সময়, যেমন ইরিগেশন, রোডস, এরকম কিছু সেক্টরে বুদ্ধবাবুর সময় কাজ হয়নি, এটা ঘটনা। মমতা ব্যানার্জির সময় কোনো কাজই হয়নি। মমতা ব্যানার্জির সময় 15 বছরে কিচ্ছু কাজ হয়নি। আপনি একটা বড় ইন্ডাস্ট্রির কথা বলতে পারবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে প্রায় 3 লক্ষ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গত 15 বছরে, কোনো কাজ হয়নি। আপনি দেখবেন যে 10 বছর ইউপিএ আমলে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল 2 লক্ষ কোটি টাকা, তার 4 গুণ টাকা মনমোহন সিংজির 4 গুণ টাকা মোদিজি দিয়েছেন। দ্যাট ইজ অ্যারাউন্ড 8 লাখ কোটি টাকা। 8 লাখ কোটি টাকা আপনি দেখতে পাচ্ছেন কোথাও কাজ হয়েছে? 2-4টে রাস্তা হওয়া ছাড়া পশ্চিমবঙ্গে কিছু রাস্তা হয়েছে, যেহেতু কৃষি ভাইপো মাঝে মাঝে যাতায়াত করেন। আদারওয়াইজ, এবং গ্রামের দিকে রাস্তার অবস্থা খুব খারাপ। আজকের দিনে আপনি গ্রামের দিকে রাস্তায় যান, ভয়ঙ্কর খারাপ অবস্থা। জল জীবন মিশনের পাইপ পুঁতেছে যাতে ওখানে কমিশন পাওয়া যায়, পাইপ পুঁতে ওখানে রাস্তাগুলো মানে এখনো করেনি। ভয়ঙ্কর অবস্থা। আর গত 15 বছর একটা পাওয়ার প্ল্যান্ট বানায়নি। আপনি মমতা ব্যানার্জির রেকর্ড কার্ড দেখুন। ইনফোসিস, উইপ্রো আসার কথা ছিল, তারা খুব ছোট ফর্মে ঢুকেছে, তারা প্রোডাক্ট তৈরি করছে না, যে জন্য এখানে স্যালারি কম আইটিতে। আপনি দেখুন গত 15 বছরে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়নি পশ্চিমবঙ্গে। ইউনিভার্সিটি বলতে কতগুলো তৈরি হয়েছে, সেগুলো কলেজের মতো, সেখানে কোনো টিচার নেই। স্কুল বন্ধ হয়েছে 20,000। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের অবস্থা শেষ। তো এইবার তো অবস্থা আরো খারাপ, 11 থেকে অবস্থা আরো খারাপ। আমরা যেটা ভেবেছিলাম মমতা ব্যানার্জি 11-তে পশ্চিমবঙ্গকে আগে এগিয়ে নিয়ে যাবেন, সেখানে পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছেন। যেটা নাকি ধরুন আমাদের বিরোধী রয়ে বলছি, পাশের স্টেটে নবীনবাবু করেছিলেন। নবীনবাবু 19 টাকা চেঞ্জ করে দিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি পারলেন না, কারণ ওনার উদ্দেশ্য ভাইপোকে চেয়ারে বসানো। সেখানেই সর্বনাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এখানে 11 থেকে এখন পশ্চিমবঙ্গের অবস্থা অনেক খারাপ। এই যে বিরোধীদের তরফ থেকে বারবার বলা হয় যে অভিষেক, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। অমিত শাহ বারবার এই কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে ঘিরে বলছেন যে তৃণমূল যদি পরিবার কেন্দ্রিক দল হয়, তাহলে বলুন না সংসদে বিল আনতে, যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবে, আমি সেই বিলে সই করে রাজনীতি ছেড়ে দেবো। দেখুন, ঘটনা হচ্ছে পরিবার তন্ত্রটা কাকে বলে এটা বুঝতে হবে। আমাদের দলে এর পরের সভাপতি কি আপনি জানেন? জানেন না। পরে এই নিতিন নবীনকে কেউ চিনতো আজ থেকে 10 দিন আগে? বা তার আগে ধরুন নাড্ডাজি ফ্যামিলির কেউ রাজনীতি করেছে? দলটা কিন্তু তাদের না। কিংবা ধরুন শ্রমিকদা আগে আমরা যেরকম মানে ছিলাম মুখপাত্র, এখন আপনি গিয়ে গুগলে গিয়ে দেখতে পাবেন আমাদের চিফ স্পোক্সম্যান ছিলেন শ্রমিকদা। হঠাৎ শ্রমিকদা দলের সভাপতি, কেউ জানতেন না, তার আগের দিন কেউ জানতেন না সভাপতি হবে।
কিন্তু আপনি তৃণমূলে আপনি জানেন যে এরপর সভাপতি হবে অভিষেক ব্যানার্জি, আপনি মুলায়ম সিং এর পার্টিতে জানেন এরপর কোনো যাদব হবে, লালুর পার্টিতে ওই লালু ফ্যামিলির কেউ হবে, স্ট্যালিনের পরিবারে পরবর্তী সভাপতি স্ট্যালিনের লোক হবে। এটাকে বলে পরিবারতন্ত্র। আপনি এক পরিবারে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি এক পরিবারের লোক, তারা রাজনীতি করেনি? সুভাষ বোসের পরিবারের লোক যে ওই তৃণমূল করছে, আমরা সেটাকে তো বলছি না। আমরা সুভাষ বোসের পরিবারের লোকেরা তারা তৃণমূল করছে আজকে, বা কেউ ফরওয়ার্ড ব্লক করতো, আমরা তো সেটাকে বলছি না যে ইয়ে বাদ, ওই কি বলে পরিবার বাদ। এমনকি ফরওয়ার্ড ব্লকের কোনো সব মানে সেক্রেটারি পদে মোস্ট প্রবাবলি সুভাষ বোসের পরিবারের কেউ বসেনি। যদুবাবুর ছেলে কি ইয়ে হয়েছে? যদুবাবুর ছেলে এমনকি সিপিএম বলছে, সিপিএম পরিবার মানে বেসিক্যালি সরাসরি পরিবার বাদ না, সিপিএম এর সেক্রেটারি আমরা জানি না এরপর কে হবে। তৃণমূলে আমরা জানি, কংগ্রেসে আমরা জানি, ডিএমকে আমরা জানি, এটাকে বলে পরিবারবাদ। ছেলের বউ যে কেউ রাজনীতি করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখন ওই সভাপতি পোস্টটা মানে পার্টির যে আসল জায়গাটা সেটা যখন একটা পরিবারে ধরা থাকে, তখন তাকে পরিবারবাদ বলে। আর সেক্ষেত্রে এটা হলো পরিবারবাদ। আপনি দেখুন, মদন মিত্রের কোনো প্রমোশন হলো না, কুণাল ঘোষের কোনো প্রমোশন হলো না, সৌগত রায়ের প্রমোশন হয়নি, কাকলি ঘোষের কোনো প্রমোশন হয়নি। প্রমোশন একজনই হয়েছে, সে কে? অভিষেক ব্যানার্জি। কোথা থেকে? জিরো থেকে প্রমোশন পেয়ে নাম্বার 2 পজিশনে চলে গেছে, কালকে সে দলের সভাপতি হবে। এটাকে বলে পরিবারবাদ। আমাদের আপনি নীতিন নবীনের কোনো আপনি মানে আত্মীয় স্বজন কেউ আগামী দিনে হবে? কেউ হবে না। আপনি মোদিজির ভাইপোকে দেখেছেন দলের সভাপতি হতে? নো। অমিত শাহ ভাইপোকে দেখেছেন দলের সভাপতি হবে? নো। পরিবারবাদ এটাই বলে যে এটা দলের আসল রাস্তা হলো একটা পরিবারের হাতে। তো দুটোর তুলনাই চলে না। ও বোকা বোকা কথা বলে, কি বলবো, মানে ওই পিসি আছে বলে আগামী দিনে আপনারা যাবেন না। যেদিন এই রাজ্যে উঠে যাবে, এই রাজ্যে হেরে গেলে পার্টি উঠে যাবে, তারপরের দিন অভিষেক ব্যানার্জির কাছে আপনারা বুম নিয়ে যাবেন না। বোকা বোকা কথা বলে ওই বোকা বোকা কথা কে শুনবে? একদম শেষ প্রশ্ন, ব্রিগেডে আসা যে বিজেপি কর্মীরা, তাদের একাংশের বক্তব্য যে গ্রাউন্ড লেভেল যারা কর্মী রয়েছেন তাদেরকে বিভিন্ন কেস, গাঁজা, রেপ কেস, বিভিন্ন কেসে জেলে পাঠিয়ে দেওয়া হয়, উপরিমহলের নেতারা কোন রকম ব্যবস্থা নেয় না এই ক্ষেত্রে। মানে এটা কি একটা বিজেপির ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতা, বা এটার জন্য কি ভোটে কোনো হেরফের হতে পারে? দেখুন, এটা টু সাম এক্সটেন্ট আমরা বলছি, আমরা কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এত সংখ্যায় এত বেশি, আমরা সবার পাশে হয়তো দাঁড়িয়ে উঠতে পারি না। আমাদেরও তো এতগুলো লয়ার দরকার। ধরুন একসঙ্গে 15,000 লোককে কেস দিয়েছি, এবার আমাদের লয়ার আছে ধরুন 100 জন। এবার এর কাছে গেলে ওখানে সময় পাচ্ছি না, ওর কাছে গেলে ওখানে সময় পাচ্ছি না। এক একটা কেসের পিছনে প্রচুর টাকা পয়সা লাগে, সেগুলো আমাদের চাঁদা ফাদা তুলতে হয় লোকের থেকে। দেখুন, এই এক একটা যে ফলস কেস দিচ্ছে, ওরা তো কেস দিচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, ওদের হয়ে আমাদের এক্সচেকারের পয়সা লড়বে। ধরুন 15,000 লোককে গাজার কেস দিল, এই যে 15,000 লোককে গাজার কেস দিল, এই গাজার কেসের টাকাটা কোথা থেকে পায় মমতা ব্যানার্জি? আপনি যে জিনিসগুলো কিনছি সেই জিএসটি টাকা থেকে মমতা ব্যানার্জি পায়। সেই জিএসটির টাকাটায় স্কুল টিচার রিক্রুট না করে, সেই জিএসটির টাকায় ডাক্তার রিক্রুট না করে, সেই জিএসটির টাকায় রাস্তাঘাট না বানিয়ে উনি গাজার কেস দিচ্ছেন 15,000 লোককে। কিন্তু আমরা যখন ওই কেসটা লড়ছি, আমাদের একটা গরিব গুরু মানুষ যখন ওই কেসটা লড়ছেন, তখন তাকে ব্যক্তিগত পয়সা দিতে হয় বা আমাদের পার্টির চাঁদা থেকে দিতে হয় টাকাটা। তার সঙ্গে উনি তো যত ইচ্ছা উনি উকিল নিয়োগ করে যাচ্ছেন এক একটা কেসের পিছনে। আমাদের তো ধরুন 15,000 লোকের জন্য 1500 লয়ার দরকার আমাদের। আমরা হয়তো সেই লয়ার, আমাদের তো সত্যি এত লয়ার নেই। আমাদের সত্যি এত কেস দিচ্ছে, এত এই করছে, এত লয়ার দরকার, এত টাকা পয়সা দরকার। এগুলো জোগাড় করাও তো ধরুন একটা রিসোর্সের ব্যাপার আছে। আমাদের তো গভর্নমেন্ট না, আমরা তো ট্যাক্সের পয়সা করছি না, আমাদের গেটের পয়সায় আমরা এটা করছি অনেক সময়। এবং এত মাস রেটে এটা কেস দিচ্ছে, আর কল্পনাই করতে পারবেন না। আপনি বহু জেলে গিয়ে দেখবেন আমাদের কর্মীরা 1 বছরের উপর জামিন না পেয়ে বসে আছে। আমরা বহু ক্ষেত্রে খবর পাচ্ছি না পর্যন্ত, জেলে দেওয়ার পর আমরা তার 1 মাস পর খবর পাচ্ছি। এবার ধরুন আমাদের তো এত লয়ার নেই যে আমরা তাও চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। আমি বলছি, আমি এটা অস্বীকার করছি না। কিন্তু ধরুন মানে ওরা যেটা করছে, ওরা ট্যাক্সের টাকায় করে যাচ্ছে, ওরা হাজার হাজার লয়ার রিক্রুট করতে পারে। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন আছে, আমরা তো সরকারে নেই, আমরা তো একটা সংগঠন, আমাদের চাঁদা দিয়ে টাকা চলে, আমরা ইয়ে করি। এবার সেইখানে আমাদের তো একটা লিমিটেশন থেকে যায়, আমরা পারছি না। আমরা এটা বলছি, আমরা সব মানুষকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু এইবার আর 2 মাস আমরা প্রত্যেককে আমরা জাস্টিস দেব। যারা যারা ফলস কেস দিয়েছে, যেসব অফিসাররা, যেসব লোকাল পঞ্চায়েত নেতারা বা যেসব লোকাল কাউন্সিলররা, প্রত্যেকের হিসাব হবে। মোদিজি বলে দিয়েছেন যে সবকা হিসাব হিসাব কিন্তু হবে প্রত্যেকের। এটা নিয়ে কারো কারো কোনো সন্দেহ না থাকে। আমরা আমাদের যে যে কর্মীরা আমাদের মানে জন্য স্যাক্রিফাইস করলেন, তাদের আমরা মানে তাদের পাশে যদি সবার পাশে না দাঁড়াতে পারি, আমরা
ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের জন্য। কিন্তু একটা কথা বলছি, তাদের পাশে আমরা থাকবো, যেটুকু সামর্থ্য, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে থেকেছি, আগামী দিনে সামর্থ্য অনুযায়ী পাশে থাকবো। আর হিসাব হবে আমরা চেষ্টা করবো আবার আগামী দিনে আপনাদের জীবন যাতে আপনারা প্রপার চাকরি বাকরি ব্যবসা ইত্যাদি যাতে করতে পারেন, আপনারা যাতে ভদ্রসভ্যভাবে জীবনযাপন করতে পারেন, সেই চেষ্টা আমরা করব। আবার বলছি, আপনাদের সবার পাশে যদি না দাঁড়াতে পারি আমরা, আমাদের মানে রিসোর্সের অভাবে আমরা, মানে আমাদের সব কর্মীদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই তো একটা অসভ্য একটা সরকার চলছে, একটা অসভ্য বর্বর সরকার চলছে, তার এগেনস্টে লড়তে হচ্ছে। আমাদেরও সব নেতাদের এগেনস্টেও প্রচুর কেস, শুভেন্দু বাবুর এগেনস্টে কেস আছে, দিলীপ বাবুর এগেনস্টে কেস আছে। ঠিক আছে, আমরা স্টিল আমরা বলছি, যেসব কর্মীদের পাশে আমরা পুরোপুরি দাঁড়াতে পারিনি তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।